রাত যখন 1টা বাজে তখন আমার ছাত্রীর মা মানে আমার আন্টি আমাকে ফোন করে বলল, বাবা তামিম, আমি ভীষণ অসুস্থ। বাসায় কেউ নেই, তুমি একটু আমাদের বাসায় আসো তো বাবা। তখন আমি আন্টি কথা শুনে আন্টির বাসায় গেলাম। গিয়ে দেখলাম আন্টি অসুস্থ না, বরং মন ভরে সাজুগুজু করেছে। তখন আমি আন্টিকে বললাম, আন্টি আপনি না অসুস্থ? আপনি মিথ্যা কথা বলে কেন আমাকে বাসায় ডেকে আনলেন? তখন আন্টি আমাকে বলল, বাবা তামিম, যদি আমি এই মিথ্যা কথাটা না বলতাম তাহলে কি তুমি এই রাতের বেলায় আমার বাসায় আসতে? আমি বললাম, তারপরেও আন্টি আপনি আমার সাথে মিথ্যা কথা বলা উচিত হয়নি। তখন আন্টি আমাকে বলল, আরে তামিম রাখো তো এসব কথা। রাত তো অনেক হলো, বসো আমার পাশে। বাসায় কেউ নেই আজকে, তুমি আর আমি অনেকক্ষণ গল্প করব। আমি বললাম, ঠিক আছে আন্টি, এসেই যেহেতু পড়েছি তাহলে তো গল্প করতেই হবে। আর এত রাতে বাসায় যাবই বা কী করে? তারপর বন্ধুরা আন্টি বিভিন্ন বিষয়ে আমার সাথে অনেকক্ষণ গল্প করেছিল। এভাবেই গল্প করতে করতে বন্ধুরা হঠাৎ আমি লক্ষ্য করলাম আন্টি আমার প্রতি কেমন যেন দৃষ্টিপাত করতে লাগল। আমি বললাম, আন্টি আপনার কি হয়েছে? আপনি আমার প্রতি এভাবে চেয়ে রয়েছেন কেন? তখন আন্টি আমাকে বলল, বাবা তামিম, অনেক দিন গত হলো, তোমার আঙ্কেল মারা গেছে। অনেক দিন ধরে আমি একা একা থাকছি। বাবা তামিম, আজকে তোমাকে এখানে ডেকেছি বিশেষ একটি কারণে। আর তা হলো আজকে আমার মন চাইছে তোমাকে নিয়ে। বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলছে। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। বন্ধুরা আমার নাম সাজেদুল ইসলাম তামিম। আমাকে তামিম বলেই ডাকে। আমি বাংলাদেশে একজন নাগরিক। গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে আমি আমার ছদ্ম নাম ব্যবহার করলাম। বন্ধুরা আমি সবে মাত্র ইন্টারমিডিয়েট পাশ করে শহরের একটি নামকরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। সবে মাত্র আমার প্রথম সেমিস্টার হয়েছে। ছোটবেলা থেকেই গ্রামে আমার বড় হয়ে ওঠা। আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে। সেখানে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে আমি বড় হয়েছি। কিন্তু যখন আমি ঢাকা শহরে পড়ালেখার জন্য আসলাম, তখন ঢাকা শহরের পরিবেশটা আমার কাছে কিছুটা ভিন্ন মনে হলো। যাই হোক, আস্তে আস্তে আমি পরিবেশটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু বন্ধুরা যখন আমার দ্বিতীয় সেমিস্টারে উঠে যাব, ঠিক এই মুহূর্তে মানে আমাদের পরিবারে, মানে আমার বাবা একটা ছোটখাটো ব্যবসায়ী ছিলেন। তো ব্যবসার মধ্যে অনেক লস হয়ে যায়। তো বাবা তখন আমাকে পরিষ্কারভাবে জানালো যে আমার পড়ালেখার খরচপাতি দিতে পারবে না। তো যা করার আমাকেই করতে হবে। আমি রোজগার করে পড়ালেখা করতাম। বাবার ব্যবসায়ে লসের কথা শুনে আমার মাথার মধ্যে যেও বাজ পড়ে গেল। কি করব বুঝতে পারছিলাম না। অবশেষে আমার এক বন্ধুর কাছে পরামর্শ নিলাম। আমার বন্ধু আমাকে বলল, তামিম তুই অনেক মেধাবী আর তাছাড়া তোর রেজাল্টও ভালো। তুই হয়ে পার্ট টাইম কোনো জব করতে পারিস। না হলে এমনিতে ঢাকা শহরের টিউশনের অনেক ডিমান্ড। তুমি যদি টিউশনিও পড়াস তাহলেও অনেক টাকা তোর ইনকাম হবে। তবে চাকরি পাওয়াটা অনেক কঠিন। তুই চাইলে খুব অল্প সময়ের মধ্যে টিউশন ব্যবস্থা করতে পারবে। আর তাতে তোর থাকা খাওয়া এবং তোর অন্যান্য যাবতীয় খরচাবলিও আশা হয়ে যাবে। আমি আমার বন্ধু রুবেলকে বললাম, রুবেল এই মুহূর্তে আমি টিউশনি পাব কোথায়? আর টিউশনি পড়ানোর আমার পূর্বের কোনো অভিজ্ঞতা নেই। আমাকে কি এত সহজে কেউ টিউশন দিবে? তখন রুবেল বলল, দোস্ত তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না। তুই যদি টিউশন পড়াস তাহলে আমি ব্যবস্থা করে দিব। আর তুই জানস যে আমি অলরেডি বেশ কয়েকটা টিউশনি পড়াই। আরে বেটা, আমারও তো পারিবারিক অবস্থা খুব ভালো না। আমি তো ঢাকা শহরে টিউশন পড়িয়ে আমার পড়ালেখার খরচ চালাই। আমার হাতে অনেক টিউশনি আছে। এখান থেকে যে কোনো একটা টিউশন তোকে দিয়ে দিব। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তোর খরচপানি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বন্ধু রুবেলের কথায় খুব আস্থা পেয়েছিলাম এবং রাজি হয়ে গিয়েছিলাম টিউশনি পড়াতে। পরের দিন বন্ধু রুবেল আমাকে বলল, তামিম তোর জন্য একটা টিউশনি বের করেছি। ক্লাস 9-এর ছাত্রী। মেয়ের বাবা নাই, 3-4 বছর আগে বাবা মারা গেছে। মেয়ের এক ভাই, সেইও আবার বিদেশে থাকে। ঢাকা শহরে নিজস্ব বাসা। আর এই সবগুলো তার বাবার পৈতৃক সম্পত্তি। অনেক ধনাঢ্য পরিবার। তো যদি ভালো করে পড়াতে পারিস তাহলে তোকে ভালো একটা বেতন দিবে। মেয়ে সায়েন্সের ছাত্রী। অত্যন্ত মেধাবী ছাত্রী। তুই তাকে পড়িয়ে অনেক শান্তি পাবি।
কারণ সে অনেক অল্পতে বুঝে ফেলে। আমি তাকে আগে পড়াতাম। ফ্যামিলি অনেক ভালো। টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা করে। আমি বললাম, দোস্ত, যদি তুই ভালো মনে করিস তাহলে আমি টিউশনি পড়াতে চাই। কারণ তুই তো জানস আমার বর্তমান আর্থিক অবস্থা খুব খারাপ। যদি একটা টিউশনি করে একটু সাপোর্ট পাই তাহলে ভালো হবে। বন্ধুরা, অবশেষ আমার বন্ধু রুবেলের সহায়তায় ঢাকা শহরের একটি আভিজাত্য পরিবারে আমার একটা টিউশনির ব্যবস্থা হয়। যদিও যার মেয়েকে পড়াবো তার স্বামীও বেছে নেই, অর্থাৎ সে একজন বিধবা মহিলা। তার একটি মাত্র মেয়ে। তার মেয়ের নাম জান্নাতুল আক্তার মিম। নবম শ্রেণীর ছাত্রী, তাও আবার সায়েন্সের ছাত্রী। অত্যন্ত একজন মেধাবী ছাত্রী। টিউশনিটা পেয়ে আমি মনে মনে অনেক খুশি হয়েছিলাম। যাই হোক বন্ধুরা, প্রথম দিন আমি টিউশনি পড়াতে গেলাম। টিউশনি পড়াতে গেলে আমি যে ছাত্রীকে পড়াতে গেলাম, অর্থাৎ আমার ছাত্রীর নাম ছিল মিম। মিমের মা মানে আমার আন্টি আমাকে এসে জিজ্ঞাসা করল, কি নাম তোমার বাবা? আমি বললাম যে, আন্টি, আমার নাম সাজেদুল ইসলাম তামিম। আন্টি বলল, বেশ সুন্দর তো নামটা। তো বাবা, তোমার কি এর পূর্বের কোনো টিউশনের অভিজ্ঞতা আছে? আমি বললাম, জি আন্টি, আমার পূর্বের আরও 1-2 বছরের অভিজ্ঞতা আছে। যদিও সেখানে আমি মিথ্যা কথা বলেছিলাম, শুধুমাত্র একটি টিউশনি পাওয়ার জন্য। যাই হোক বন্ধুরা, প্রথম দিন আমি আমার টিউশনির সম্পাদন করলাম। তাদের সাথে পরিচয় পর্ব শেষ করলাম। আসার সময় আমার ছাত্রীর মা মানে আমার আন্টি আমাকে বলল, বাবা তামিম, তুমি খুব সুন্দর করে কথা বলো। তোমাকে দেখতে খুব সুন্দর, খুব হ্যান্ডসাম। সত্যি কথা বলতে বাবা তামিম, তোমার আঙ্কেল তো বেঁচে নেই। আমারও একটি মাত্র ছেলে, সেও আবার বিদেশে থাকে। আর আমার একটি মাত্র মেয়ে। আমার মেয়েকে বাহিরে কোথাও পড়ালেখা করার জন্য দেই না। কারণ আজকাল দেশের যে অবস্থা খুব একটা ভালো না। বাবা তামিম, বাবা তামিম, তোমার আঙ্কেল যা রেখে গিয়েছেন তাতেই আমাদের সারা জীবন কেটে যাবে। কিন্তু দুঃখ একটাই, আমার পরিবারের সদস্য সংখ্যা খুব একটা বেশি নেই। যাই হোক বাবা তামিম, আমি কি তোমার উপর ভরসা করে আমার মেয়েকে তোমার এখানে পড়ানোর জন্য দিতে পারি? আমি বললাম, আন্টি, অবশ্যই দিতে পারেন। আপনার মেয়ে আমার বোনের মতো। আমি সব সময় তাকে বোনের মতো করে দেখব। আপনি আমার উপর সেই ভরসা করতে পারেন। তখন আন্টি একটা হাসি দিয়ে বললেন, বাবা তামিম, তোমার উপর আমার সেই ভরসাটা আছে। আর তাছাড়াও তুমি দেখতেও ছেলে হিসেবে অনেক ভালো। যে কারণেই আমার মেয়েকে তোমার এখানে পড়াতে সুযোগ দিয়েছি। বাবা তামিম, তোমার প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ। তুমি কখনো আমার মেয়ের সাথে অন্য কিছু করো না, তাহলে আমি খুব দুঃখ পাব। আমার মেয়েটা যদিও পড়ালেখায় অনেক মেধাবী, কিন্তু সাধারণ জ্ঞান খুবই কম। আমার মেয়েটা অবুঝ। আমার মেয়েটাকে একটু ভালো করে পড়িয়ে ভালো রেজাল্ট করাবে। আমার মেয়েটাকে একটু ভালো করে পড়িয়ে ভালো রেজাল্ট করাবে। আমার মেয়েটাকে পড়ালেখা করানো আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, এবং কি তার বাবারও স্বপ্ন ছিল। আমি বললাম, আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার মেয়েকে ভালো রেজাল্ট করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তারপর থেকে বন্ধুরা শুরু হয়ে গেল আমার টিউশন। আমি প্রতিদিন টিউশনি তাদের বাসায় গিয়ে পড়াতাম। টিউশনির শেষে আন্টি আমাকে ভালো ভালো খাবার খেতে দিতেন এবং আমাকে আন্টি অন্যরকম স্নেহ করতেন। আন্টির ব্যবহার আমার কাছে মনে হয়েছিল যেন উনি আমাকে ঠিক ছেলের মতো দেখতেন। আর এদিকে তার মেয়ে মিম অত্যন্ত মেধাবী ছাত্রীও ছিলেন। আমি তাকে পড়ানোর সময় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তার সাথে রসিকতা করতাম। সেও আমার সাথে মোটামুটি রসিকতা করত। মানে বলতে পারেন আমি তাদের ফ্যামিলির একজন সদস্যের মতো হয়ে গিয়েছিলাম। একটা সময় আসলো আন্টি এবং তার মেয়ে তাদের পরিবারের সব কিছুই আমার কাছে শেয়ার করত। এরকম ফ্যামিলিতে আমি টিউশনি পড়াতে পেরে সত্যি আমি খুব গর্বিত হয়েছিলাম। মাস শেষে তারা টাকা নিয়ে কোনো প্রকার ঝামেলা করত না। খুব সলিড লোক ছিল। আর মাঝে মধ্যে আমি যদি কোনো টাকার পয়সার ক্রাইসিসে পড়ে যেতাম, তাহলে আন্টি আমাকে যথেষ্ট সহযোগিতা করতেন। এইভাবে বন্ধুরা আমি দীর্ঘ 1 বছর পড়ালাম। পড়াতে পড়াতে আমি তাদের ফ্যামিলির সাথে একেবারে ফ্রি হয়ে গিয়েছিলাম। আর এদিকে আমার ছাত্রী এসএসসি পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করল। তাতে আমার ছাত্রীর মা অর্থাৎ আমার আন্টি আমার প্রতি অনেক ধন্যবাদ জ্ঞাপন করল এবং আমাকে বলল, বাবা তামিম, তুমি আমার মেয়েকে ইন্টারমিডিয়েট ও 2 বছর পড়াবা। আমার মেয়েকে ইন্টারমিডিয়েট ও ভালো একটা রেজাল্ট করাবা। এটা তোমার কাছে আমার প্রত্যাশা। আমি বললাম, ঠিক আছে, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন।
যাই হোক বন্ধুরা, এভাবে এই ফ্যামিলিতে টিউশন পড়াতে পড়াতে আমি বলতে পারেন তাদের ফ্যামিলিতে একটা অংশ হয়ে গিয়েছি। তো একদিন আমাকে আন্টি বলতেছে, বাবা তামিম, দেশের যে অবস্থা, তো আজকাল কলেজ ইউনিভার্সিটিগুলো একেবারে বেপরোয়া হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করছিলাম যে তোমার আঙ্কেল যেহেতু বেঁচে নেই, তো আমার মেয়েটাকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিতে। তো তোমার জানামতে যদি কোনো ভালো ছেলের সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে বাবা তামিম। আমি বললাম, ঠিক আছে আন্টি, আমি চেষ্টা করব। তারপর বন্ধুরা, একদিন হঠাৎ আন্টি আমাকে ফোন দিয়ে বলল, বাবা তামিম, তুমি কোথায় আছো? তুমি একটু আমাদের বাসায় আসো তো। আমার মেয়ে মিম তার নানার বাড়ি চলে গেছে। তোমাকে নিয়ে একটু মার্কেটে যাব। একা একা যাইতে আমি খুব আনইজি ফিল করছি। একটু তাড়াতাড়ি চলে আসো তো বাবা। আমি বললাম, ঠিক আছে আন্টি, আমি আসছি। তারপর বন্ধুরা, আন্টি মাকে নিয়ে সোজা মার্কেটে নিয়ে চলে গেল। মার্কেটে গিয়ে আন্টি আমাকে জিজ্ঞাসা করল, বাবা তামিম, তোমার কি পছন্দ বলো? আজকে তোমাকে মার্কেট করে দেব বলে আমি তোমাকে নিয়ে এসেছি। আমি বললাম, আন্টি, তো কি বলছেন এসব আন্টি? আমার তো সব কিছু আছে। আমার কিছুই লাগবে না। আপনি আপনার যা প্রয়োজন তা কিনেন। তখন আন্টি আমাকে বললেন, বাবা তামিম, আমার খুব ইচ্ছা তোমাকে একদিন মার্কেট করে দেব। এ পর্যন্ত তো তোমাকে কোনো কিছু দিতে পারি নাই। তাই আমি চিন্তা করলাম আজকে আমি তোমাকে মার্কেট করে দেব। তারপর বন্ধুরা, আর কি করব আমি বুঝতে পারছি না। হঠাৎ করে আন্টি আমার প্রতি দরদ যেন পূর্বের তুলনায় একটু বেড়েই চলছে। আমি বুঝতে পারছি না আন্টি কেন আমার সাথে এত দরদ দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, এভাবেই আমি আমার টিউশনে চালিয়ে যাচ্ছিলাম এবং আমার যে নরমালি একটা খরচ, এই খরচটা আমি আমার এই টিউশনি থেকেই বের করে নিয়েছিলাম। আর আমার পড়ালেখা চালিয়ে যাচ্ছিলাম। ঠিক এভাবেই আমার জীবনটা খুব ভালোভাবেই কাটছিল। তো এভাবে আমি প্রায় 2 বছর টিউশন করানোর পর একদিন রাত 11টার সময় আন্টি আমাকে ফোন দিয়ে বলল, বাবা তামিম, কোথাও আছো তুমি? আমি বললাম, আন্টি, আমি বাসায়। তখন আন্টি আমাকে বলল, বাবা তামিম, বাসায় কেউ নেই। আমার মেয়ে মিম তার মামার বাড়িতেও বেড়াতে গিয়েছে। হঠাৎ করে আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় একটু আসো। আমি বললাম, আন্টি, তাহলে কি আমি ওষুধ নিয়ে আসব? আন্টি বলল, আরে না না, আগে তুমি আসো, তারপর আমি ডাক্তার দেখিয়ে ওষুধ আনব। আমি বললাম, ঠিক আছে আন্টি, তাহলে আমি আসছি। তারপর বন্ধুরা, আমি রাতের বেলায় আমি আন্টির বাসায় গিয়ে দেখলাম আন্টি খুব সাজুগুজেও করে একবারের স্মার্ট হয়ে কারো জন্যে অপেক্ষা করছে। আমি আন্টিকে দেখে বললাম, কি আন্টি, আপনি না অসুস্থ? তখন আন্টি আমাকে বলল, বাবা তামিম, আমি অনেক দিন ধরে সাজুগুজেও করি না। যখন থেকে তোমার আঙ্কেল মারা গিয়েছে তারপর থেকে সাজগোজ করি না। আজকে কেন জানি মনে হলো আমি একটু সাজগুজ করি। তাই আমি একটু সাজগোজ করলাম, বিশেষ করে বাবা তামিম, তোমাকে দেখানোর জন্য। দেখে তো তামিম আমাকে কেমন লাগছে। আমি বললাম, আন্টি, ঠিক আছে, আপনাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু এই সাজগুজ আমাকে দেখালে কোনো লাভ হবে না। আর তাছাড়া আমাকে দেখানো আপনার উচিত হবে না। আপনি যেভাবে সেজেছেন তা যদি কেউ দেখলে হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে। কোথায় আন্টি, আপনি না বলেছেন আপনি খুব অসুস্থ? তখন আন্টি বলল, আরে তামিম, তুমি একটু বুঝার চেষ্টা করো, বাসায় কেউ নেই, আমি একা। এখন আমি যদি অসুস্থতার কথা না বলি তাহলে তুমি কি আসতে? আমি বললাম, সরি আন্টি, আমার মনে হয় আমার সাথে আপনার এরকম আচরণ করা উচিত হয়নি। তখন আন্টি আমাকে বলল, বাবা তামিম, একা একা আমার ভালো লাগছিল না, যে কারণে আমি ভাবছিলাম তোমার সাথে একটু গল্প করে সময় কাটাই। কিন্তু তুমি তো দেখছি এজন্য ভীষণ রাগ করেছ। আচ্ছা ঠিক আছে তামিম, তোমার যদি আমার সাথে গল্প করতে ভালো না লাগে তাহলে তুমি চলে যাও। আমি বললাম, না না আন্টি, কি বলছেন এসব? কেন ভালো লাগবে না? আপনার সাথে তো গল্প করতে আমার অবশ্যই ভালো লাগবে। কিন্তু আপনি আমার সাথে মিথ্যে কথা বলেছেন যে, এই কারণেই আমার একটু খারাপ লাগছে। আর কি আন্টি, মিথ্যে কথা আমার একদম পছন্দ না। তখন আন্টি আমাকে বলল, বাহ তামিম, তোমার এই সত্যবাদিতা দেখে সত্যিই আমি মুগ্ধ। তারপর বন্ধুরা, আন্টি আমাকে বলল, বাবা তামিম, রাত তো অনেক হলো, এসো বসো আমার পাশে, বাসায় কেউ নেই, আজকে তুমি আর আমি অনেকক্ষণ গল্প করব। আমি ঠিক আছে আন্টি।
তারপর বন্ধুরা আন্টি বিভিন্ন বিষয়ে আমার সাথে অনেকক্ষণ গল্প করেছিল। এভাবেই গল্প করতে করতে বন্ধুরা হঠাৎ আমি লক্ষ্য করেছিলাম আন্টি আমার প্রতি কেমন যেন দৃষ্টিপাত করতে লাগল। আমি বললাম, আন্টি, কি হয়েছে আপনার? আপনি আমার প্রতি এভাবে চেয়ে রয়েছেন কেন? তখন আন্টি আমাকে বলল, বাবা তামিম, তোমার আঙ্কেল মারা গিয়েছে। অনেক দিন গত হল, কিন্তু আমার মনের কষ্ট বোঝার মতো কাউকে পেলাম না। তামিম একা একা থাকা যে আমার অনেক কষ্ট হয়। আমার কষ্টগুলো কাউকে বোঝাতে পারছি না। আমি চাচ্ছি আমার কষ্টগুলো তোমাকে আজকে শেয়ার করতে। বুঝতেই তো পারছ বাবা তামিম, আমি তোমাকে আজকে কেউ এখানে ঢেকে এনেছি। আমি বললাম, আন্টি, আপনার কি মাথা খারাপ হয়েছে গেছে নাকি? আমি আপনার মেয়ের টিউশন মাস্টার, আর তাছাড়াও আমি আপনার ছেলের মতো। আমার দ্বারা এরকম কিছু কখনোই হবে না। আপনি আমাকে মাপ করবেন। তখন আন্টি তার উদ্দেশ্য পূরণের জন্য বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করলেন। তারপরেও তাতে উনার কোনো উদ্দেশ্য সফল হয়নি। অবশেষে আমি আমার অবস্থান থেকে সত্য থেকে ফিরে আসব। তখন আন্টি আমাকে ডাক দিয়ে বলল, বাবা তামিম, একটি কথা শুনো আমার। আমি বললাম, কি বলবেন আন্টি, বলেন। তখন আন্টি আমাকে বলল, বাবা তামিম, এতক্ষণ আমি তোমার সাথে যা করলাম তার সবই আমার অভিনয় ছিল। কারণ আমার মেয়ে বিয়ের উপযোগী হয়ে গেছে। তাই আমার মেয়ের জন্য সৎ চরিত্রবান একটি ছেলে খুঁজছি। আর তাছাড়াও আমার মেয়ের জামাই বানানোর জন্য তোমাকে আমার আগে থেকেই পছন্দ ছিল, কিন্তু তোমার চরিত্র সম্পর্কে আমার ক্লিয়ার ধারণা ছিল না। তাই তোমার চরিত্রটা পরীক্ষা করার জন্য তোমার সাথে আমার এই নাটকটা করতে হয়েছিল। বাবা তামিম, তুমি আমার পরীক্ষায় 100তে 100 পেয়েছ। বাবা তামিম, টাকা পয়সা অর্থবিত্ত কোনো কিছুই আমার কাছে অভাব নেই, কিন্তু অভাব ছিল আমার মেয়ের জন্য একটা সৎ চরিত্রবান ছেলে। আজ আমি তা পেয়ে গেছি। এবার তুমি যদি রাজি থাকো তাহলে তোমার মা বাবা এবং সকল আত্মীয় স্বজনকে নিয়ে ধুমধাম করে আমি আমার মেয়েকে তোমার নিকট বিয়ে দিতে চাই। আমি বললাম, সত্যি আন্টি? আপনি যা বলছেন সত্য বলছেন? তখন আন্টি বলল, হ্যাঁ বাবা তামিম, আমি যা বলছি সবই সত্য বলছি। এতদিন আমি তোমাকে পরীক্ষা করেছিলাম। আজ আমি তোমাকে বিশেষ এ কৌশলে পরীক্ষা করেছিলাম। তুমি আমার পরীক্ষায় পাশ করেছ। তাই তোমাকে উপহার হিসেবে আমার একমাত্র রাজকুমারী কন্যা তোমাকে দিয়ে দিলাম বাবা। তুমি আমার মেয়েকে কোনোদিন কষ্ট দিও না বাবা। আমি বললাম, আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আপনার মেয়েকে কোনোদিন কোনো কিছুর অভাব দিব না। তারপর থেকে বন্ধুরা সজীবের সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়ার পর তাদের সংসার খুব সুখে শান্তিতেই চলছিল। আমিও তাতে অনেক শান্তি পেয়েছিলাম। কারণ তার বাবার স্বপ্ন ছিল তার মেয়েকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেওয়া। আজ আমি তার বাবার স্বপ্নটা পূরণ করতে পেরেছি। এই জন্যই আমার মনে অনেক শান্তি পাচ্ছি। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই। তোমাদের যাদের ছেলে মেয়ে বিবাহর উপযোগী, অবশ্যই তোমরা একটু যাচাই বাছাই করে বিয়ে দিবা। আর তা না হলে এই ছোট্ট একটা ভুলের জন্য এর যন্ত্রণা তোমাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সুস্থ কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।